বাংলাদেশে যাতে আমাদের অতীত অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতার কারণে আমরা যে বিষয়টার জন্য আজকে এখানে সংস্কারে বসেছি, সারা জাতি উন্মুখ হয়ে বসে আছে, সেটা হচ্ছে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের উৎপত্তি না হয়, বাংলাদেশে যাতে আর কোনো ফেসিবাদের উৎপত্তি না হয়। সেটা সাংবিধানিকভাবে হোক, সংসদীয়ভাবে হোক, ব্যক্তি স্বৈরতান্ত্রিক হোক বা একনায়কতান্ত্রিকতা হোক, ব্যক্তিতান্ত্রিক হোক বা সংসদীয় হোক, যে কোনোভাবে সেটার উদ্ভব যাতে না হয় সেই জন্য আমরা কি করছি সেটা আমাদেরই প্রস্তাব। আমি গত কয়েকদিন আগেও বলেছি যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ 10 বছরের বেশি আসীন থাকতে পারবেন না, সেটা যত মেয়াদেই হোক, যতবারই হোক। সেটা আমাদেরই প্রস্তাব, বিএনপির প্রস্তাব, এবং সেটা এখানে সবাই গ্রহণ করেছে, গৃহীত হয়েছে। আমরাই প্রস্তাব করেছি যে নির্বাচন কমিশনকে একটি কার্যকর, স্বাধীন একটি সংগঠন হিসাবে, সংস্থা হিসাবে, একটা অর্গান হিসাবে গঠিত করতে হবে, এবং সেই ক্ষেত্রে যাতে নির্বাহী বিভাগের কোনো প্রভাব না থাকে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাই আমাদেরই প্রস্তাব ছিল প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং ডেপুটি স্পিকার ফ্রম বিরোধী দল আর স্পিকার, এবং আরেকজন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অপোজিশন ইন দ্য পার্লামেন্ট, এই 5 সদস্য বিশিষ্ট সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন সিলেকশন কমিটি হবে। তারা নাম আহ্বান করবে, তাদের অধীনে স্পিকারের অফিস, সেক্রেটারিয়েটের একটা ফাংশন, মানে সেক্রেটারিয়াল ফাংশনটা, সাচিবিক দায়িত্বটা পালন করবে। সেই সাচিবিক দায়িত্ব হিসেবে ওখানে একটা বডি থাকবে যারা সারা দেশ থেকে নাম আহ্বান করবে অথবা তাদের কাছে নাম প্রস্তাব করবে। সেগুলোতে আমরা বিধান রেখেছি সমস্ত রাজনৈতিক দল যারা পার্লামেন্টে আছে বা বাইরেও আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট এমপি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও ওখানে নাম প্রস্তাব করতে পারবেন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এবং সেই ক্ষেত্রে একটা শর্ট লিস্টিং হবে, যারা যোগ্যতর হবে তাদের একটা শর্ট লিস্টিং হয়ে সেটা ওই কমিটিকে দেবে 5 জন। এর বাইরেও 5 জনের কমিটি সর্বময় ক্ষমতার অধিকারী থাকবে যে কোনো ব্যক্তিকে এখানে সিলেকশনের কমিটিতে নিয়ে আসার জন্য, তবে সেটা সর্বসম্মতিক্রমে হবে, এই বিধানটা করা হয়েছে। তাইলে এইভাবে যদি নির্বাচন কমিশন গঠিত হয় তাহলে নির্বাচন কমিশন কখনো মুখাপেক্ষী থাকবে না সরকারের, নির্বাচন কমিশনকে কখনো কারো তাবেদারি করতে হবে না। আর আমরা প্রস্তাব করেছি কেয়ারটেকার সরকার গঠিত হলে, যেটা গঠিত হয়েছে আমি বলবো যে আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে প্রায়, অথবা পার্লামেন্ট যে কোনো সময় স্বাধীন সেই বিধানটাকে বহাল করতে, এই ক্ষেত্রে কেয়ারটেকার সরকারের বিধানকে যাতে কোনো সময় কোনো পার্লামেন্ট সংশোধন করতে না পারে খুব সহজে, সেই জন্য পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টটা রাষ্ট্রপতির সিগনেচারের আগে গণভোটে দেওয়ার বিধানটা বহাল করার জন্য নতুনভাবে, আগে এটা গণভোটের ভিতরে ছিল না। 142 আর্টিকেলের মধ্যে যে সমস্ত বিধান গণভোটের জন্য আছে সেটা ছিল, যেটা শেখ হাসিনা সরকার উড়িয়ে দিয়েছে, সেটা ছিল প্রস্তাবনা সংবিধানের আর্টিকেল 8, 48, 56 এবং 142। এর বাইরে কোনো আর্টিকেল গণভোটের জন্য ছিল না। আমি এখানে প্রস্তাব করেছি 58 ক এবং ক 2 পরিচ্ছেদ যেন ইনক্লুড করা হয় তত্ত্বাবধায়ক সরকারের বিধানাবলী, যাতে এটা কোনো সময় পরিবর্তিত করতে চাইলে সেটা যেন জনগণের কাছে যেতে হয় আবার গণভোটের জন্য, সেটা আমরা করেছি। এটা গেল 3। চতুর্থ আমি বলতে পারি যেটা আমরা স্বৈরতন্ত্রের উদ্ভব হওয়ার জন্য যেটা আমরা আরও একটা সংগঠনকে, অর্গানকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার পক্ষে আছি, সেটা হচ্ছে বিচার বিভাগ। ইনফ্যাক্ট জুডিশিয়ারি যদি প্রকৃতভাবে স্বাধীন হয়, এক্সারসাইজ করে, তাহলে পরে জুডিশিয়ারি হচ্ছে কনস্টিটিউশনের গার্ডিয়ান, ইন্টারপ্রিটার এবং গণতন্ত্রের রক্ষা কবচ। এখানে যে কোনো আইন যদি পার্লামেন্টে জনবিরুদ্ধে হয়, জনগণের বিপক্ষে যে কোনো রকম অ্যামেন্ডমেন্ট যদি কনস্টিটিউশন আসে, সেটা যাবে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে, যে কেউ রিট করতে পারবে পাবলিক ইন্টারেস্টে, এবং সেইটা ওইখানে সুপ্রিম কোর্ট তার কনস্টিটিউশনালিটিটা দেখবে, লিগ্যালিটিটা দেখবে, এবং যদি তা পায় যে এটা লিগ্যাল না, কনস্টিটিউশনালিটি নাই, তখন আলটা বায়াস ডিক্লেয়ার করতে পারবে। আর তাছাড়া একটা রক্ষা কবচ হিসেবে সব দেশে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইজ এ মাস্ট, সেটা আমরা এনশিওর করার জন্য বলেছি।